গতদিন আমরা একটা আই সেকশনের উপরে ডিফারেন্ট গিভেন ভি এর জন্য কিভাবে তার উপরে ভার্টিক্যাল সেকশনে শিয়ার স্ট্রেস ডায়াগ্রাম আঁকতে হবে সেটা ডিসকাস করেছিলাম। ব্রিফলি যদি বলতে চাই তাহলে বইয়ের প্রবলেমটাতে মিড স্প্যানে একটা লোড দেওয়া ছিল, যদিও ডাইরেক্টলি বলা ছিল না, বাট ছবি দেখে আমরা বুঝতে পারছিলাম এটা মিড স্প্যান। বাট তোমাদের প্রশ্ন যখন হবে পরিষ্কারভাবেই বলা থাকবে। সো এটাও বলেছিলাম যে লোড আসলে যে 100 ফিট মাঝখানে এমন কোনো কথা নেই, এটা ইউনিফর্ম লোড হতে পারে, মাল্টিপল লোড হতে পারে, বা কম্বিনেশন অফ পার্শিয়াল ইউনিফর্ম লোড, পার্শিয়াল কনসেন্ট্রেটেড লোড, হোয়াট এভার, যা কিছু হতে পারে। আমরা এটাও বলেছিলাম যে আমরা পরবর্তীতে যেটা করব সেটা হলো, যেহেতু আমরা শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এঁকেই এসেছি, আমাদের জানা আছে যে কোনো সেকশনে যদি আমাদেরকে এগুলা বের করতে বলে আমরা প্রথমেই শিয়ার ফোর্স ডায়াগ্রামটা এঁকে ফেলবো। শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকার পরে সেটা অনুযায়ী আমরা শিয়ারটা বের করে নিয়ে এটার প্রবলেমটা সলভ করব। বাকিটা আমাদের মানে গদবাধা প্রসিডিউরই বলতে পারো। এখন এখানে যেটা ছিল, আমরা যদি লক্ষ্য করি সেকশনটা কি রকম ছিল, দেখো সেকশনটা ছিল একটা তোমার আই এর মতো। আই এর মতো যে সেকশন হতেই হবে এমন কোনো কথা নেই, এটা বিভিন্ন ধরনের হতে পারে। মনে করো এই একটা টি সেকশন হতে পারে। টি সেকশন হলে কি করবা, টি সেকশন হলো প্রসিডিউর একই, আমার মাঝে মাঝে এরকম ওভারল্যাপ হয়ে যাবে, সেটা কিছু করার নেই, মানে এরকম ভিতরে ঢুকে থাকবে না, এটা টাচ করে থাকবে আর কি। টি সেকশন হলো আমাদের প্রসিডিউর একই হবে। আমরা যেটা করব সেটা হলো যে গদবাধা কিছু কাজ করতে হয়, নিউট্রাল অ্যাক্সিসটা কোথায় সেটা ডিটেক্ট করব, সেটা উপর থেকে বের করবা বা নিচের থেকে বের করবা, ইটস আপ টু ইউ। তাতে যতক্ষণ তুমি ঠিকভাবে ক্যালকুলেট করো কিছুই আসবে যাবে না। সো তোমার ওয়াইসি তুমি ক্যালকুলেট করবা, মনে করো তুমি হিসাব করছো এটা ওয়াইসি। ওয়াইসি ক্যালকুলেট করার পরে তুমি এই পুরা ক্রস সেকশনটার জন্য আই বের করবা। সো আই বের করবা, এটা জিওমেট্রিক বিষয়, এটা নতুন করে বলার কিছু নেই। সো ক্যালকুলেটেড ফ্রম দিস ফিগার, ঠিক আছে। সো এইটা এটা তুমি বের করবা, নিচেরটাও বের করবা, এই দুইটা জিনিস বের করে ফেলবা। তারপরে মনে করো কিছুই বলা নেই, তোমারে বলা হলো যে একটা লোড দেওয়া আছে এই সেকশনের উপরে ভি ইজ ইকুয়াল টু সামথিং, সে মনে করো আমরা আরবিটারি একটা ধরে নিই, যে কোনো ভ্যালু ধরে নিই, অসুবিধা কি, 100 কি পর হোয়াট এভার কিছু একটা ধরে নিলাম আমরা। তোমারে বলা হয়েছে যে এই সেকশনের উপরে তুমি শিয়ার স্ট্রেস ডায়াগ্রামটা ড্র করো ভার্টিক্যাল ডিরেকশনে। এখন আগে দেখো কতগুলা লেভেল বলা ছিল, এখন তোমার এরকম কিছু বলা হয়নি, জাস্ট বলা হয়েছে ডায়াগ্রামটা ড্র করো। কাজেই এখন তোমার নিজেরই জাজ করে করতে হবে যে তুমি কি করতে চাও। আমরা যেহেতু একটা করছি বা গতদিনের ক্লাসে আমরা একটা দেখেছি, এখন আমরা জানি যে আসলে ডায়াগ্রাম ড্র করতে হলে আমার কি কি ভ্যালু কোথায় কোথায় দেখতে হবে, এইটা খুব সহজেই আমরা দেখতে পারবো। কাজেই আমরা বসাই 1 1 বসাবো একটা। আমরা গতদিন দেখছি যে এই এই জাংশনে এই জাংশনে তার মানে এই লোকেশনে যেখানে টপ ফ্লেঞ্জ এন্ড বটম ফ্লেঞ্জ মিট করে সেখানে একটা শিয়ারের জাম ঘটে। কাজে আমরা নিজেরাই বুঝবো যে এখানে আরেকটা বসানো দরকার। দেন যদি বইয়ে অনেকগুলা বলা আছে 1 2 3 4 এরকম কিছু না থাকে, যদি মার্ক না করে দেওয়া থাকে, আমরা সহজে এই জায়গায় চলে যাব আমাদের লাইফ ইজি করার জন্য, এবং আরো ইজি করার জন্য আমরা এই জায়গায় চলে আসবো। তাইলে আমরা এরকম ক্ষেত্রে মনে করো 1 2 3 4 4টা নিলাম। শুরুতেই আমরা গতদিনের টেবিল যদি মনে করি, এই জায়গায় আসবে 0, এটা আমরা জানি, এবং এই জায়গায় আসবে 0 আমরা জানি। সো ডায়াগ্রাম যদি কেউ ড্র করে, আমরা একটু মুছে নিই। ডায়াগ্রাম যদি কেউ ড্র করার চেষ্টা করে কি রকম আসবে আমরা বুঝতে পারি, যে আমরা টানি, এই একটা লাইন টানলাম, এই একটা লাইন টানলাম, নিউট্রাল অ্যাক্সিস যদি এখানে থাকে সেটা টানলাম, এন্ড তোমার নিউট্রাল অ্যাক্সিস আর একটু উপরেই হবে বোঝা যাচ্ছে কারণ টিটা এরকম, এবং একটা খাড়া লাইনও আমরা প্রথমে টেনে নিই। এবার ডায়াগ্রামটা কি রকম হবে আমরা মোটামুটি গেস করতে পারি। ক্যালকুলেট অবশ্যই আমরা করব, আমরা আপাতত গেস করে আঁকি। আমরা জানি যে উপর একটা রেক্টেঙ্গুলার সেকশন, প্যারাবোলিক ডিস্ট্রিবিউশন, এবং এখানে 0 হবে, এখানে 0 হবে না, তাহলে কি হবে, এরকম কিছু একটা হবে। দেন এখানে যেহেতু থিকনেস হঠাৎ করে কমে গিয়েছে, আমরা জানি যে এখানেও একটা জাম্প হবে, সো এরকম হবে। তারপরে নিচের পার্টটা কি, আবার রেক্টেঙ্গুলার সেকশন, এখানে আমরা জানি 0, ঠিক আছে, তাহলে এটা 0, এবং আমরা জানি কি নিউট্রাল অ্যাক্সিসে ম্যাক্সিমাম ভ্যালুটা হবে। তাহলে অঙ্ক করার পরে অঙ্ক যদি কারেক্ট থাকে, ইট শুড বি সামথিং লাইক দিস, ঠিক আছে। এই জায়গাটার নিচে নেমে গেলেও আমার নিচে নামবে না আর কি।
এটা এটা মানে এখান থেকে উঠবে উপর দিকে, 0 থেকে উপরে যাবে, কোনো নেগেটিভ ভ্যালু নেই। সো তোমার যদি ঠিকভাবে হিসাব টিসাব করে থাকো এরকম কিছু একটা পাওয়া উচিত আর কি, এই জাস্ট এই সেকশনটা বদল করে দিলে। সো এখানে যা আছে আসলে সেই জিনিসই ঘটছে, জাস্ট তার নিজের মতো করে মডিফাই করে নিছে। এই জায়গাটা যেহেতু নাই এখন, এই জায়গাটা যেহেতু নাই, এই জামটা নাই আর কি, ঠিক আছে? এই জামটা বাদ দিতে হলে কি করতে হবে, এটা এরকম হইতে হবে, তাই না? তো সেই জিনিসটাই করছে। তো এই ধরনের কিছু প্রবলেম তোমরা নিজেরাই করে নিবা। আমার ধারণা এগুলি ইন্ডিয়ান রাইটারদের বইতে পাওয়া যাবে। খুরমি খুরমি নামে একজন রাইটার আছে, এই ধরনের প্রবলেম দেওয়া আছে সেখানে, দেখবা। অন টপ অফ দ্যাট যেটা করবা সেটা হলো যে তোমার এই ধরনের সার্কুলার সেকশন যেটা, সেটার মধ্যে শিয়ার স্ট্রেস ভার্টিক্যাল ডায়াগ্রাম যেটা, সেটা ড্র করবা। এটা আমার ধারণা তোমাদের অন্য কোনো একটা সেকশন বি বা সেকশন সি তে যে একটাই ক্লাস হয় ইনফ্যাক্ট, সেটাতে করানো আছে। কাজেই ওই ওদের ভিডিও যদি জোগাড় করো, এটা সহজেই তোমরা সলিউশন সহই পেয়ে যাবে, ঠিক আছে? তো এটা গেল। এর বাইরে তোমার মনে করো আর কি থাকতে পারে? সহজ জিনিস আমি ঘুরে দিতে পারি। রেক্টেঙ্গেলটা যদি আমি ঘুরে দিই তাহলে কি রকম হয়? এই এই এইভাবে যদি ঘুরে দেওয়া হয়, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি রোটেট করে দেওয়া হয়, তোমার হয়তো বলা হলো যে এটার উপরে শিয়ার স্ট্রেস ডায়াগ্রামটা ড্র করো। সো তুমি লাইনগুলা এঁকে নিবা, আই বাইর করতে হবে আর কি, ঠিক আছে? আই বের করে নিবা, এইভাবে ঘুরে আঁকার পরে আই কি হয়, দুইটা ট্রায়াঙ্গেলের আই আর কি। আমি যেটা বুঝি যে এই একটা উপরে ট্রায়াঙ্গেল আর একটা নিচে ট্রায়াঙ্গেল, দুইটার দিয়ে আই প্লাস এডি স্কোয়ার করলেই হয়ে যাবে, ঠিক আছে? সো এইটাটা ড্র করলে আমার এক্স্যাক্টলি মনে নাই, এটা সম্ভবত এরকম কিছু একটা আসে, ঠিক আছে? সো এটার জন্য ড্র করা কিভাবে যায় সেটা করবা। এবং আদার সেকশনস বলতে আর কি বাকি থাকে তোমার? ট্রায়াঙ্গেলের কথা, ট্রায়াঙ্গুলার সিঙ্গেল ট্রায়াঙ্গেল হতে পারে এরকম, এটার মধ্যে শিয়ার স্ট্রেস ডায়াগ্রাম ড্র করবা অ্যাবাউট দিস ভার্টিক্যাল অ্যাক্সিস আর কি, এখান থেকে শুরু হবে, ঠিক আছে? সো এটার জন্য ড্র করবা। কাজেই তোমার বেসিক সেকশন যতগুলা আছে, যে আমরা দেখলাম রেক্টেঙ্গুলার সেকশন এই ক্লাসেই একদম করা হয়েছিল, এবং সেটা বলছিলাম যে বইয়ের মতো করতে পারিবা। আমরা নর্মালি যেটা করি, যে লেভেলে কাটলাম সেটারে ওয়াই বার বার করলেও হয়ে যায়। সো রেক্টেঙ্গুলার সেকশন দেখলাম, আই সেকশন দেখলাম, টি সেকশন দেখলাম, সার্কুলার সেকশনের কথা বললাম, এবং ট্রায়াঙ্গুলার সেকশনের কথা বললাম, আবার রেক্টেঙ্গুলার সেকশন রে ঘুরায় দিলে কি হবে সেটা বললাম। সো বেসিক সব ডেফিনেশন অফ সেকশনই কাভার্ড আর কি, যেগুলি বলা হলো সবগুলাতেই তোমরা আসলে এইভাবে শিয়ার স্ট্রেস ডায়াগ্রামটা ড্র করতে পারবা। So this was all about drawing shear stress diagram for a vertical force V, ঠিক আছে? এখন এখন ফ্লেঞ্জের স্ট্রেসের ব্যাপারে আমরা একটু আলাপ করতে চাচ্ছিলাম। গতদিন আমরা যেটা বলেছিলাম এটাও ডিসকাসড হয়েছিল গতদিন শুরুতেই, অন্য একটা ছোট কারণে আমরা পুরো ব্যাপারটাই আলাপ করে গিয়েছিলাম। মনে যদি থাকে অথবা মনে যদি না থাকে, আমরা পুরাটাই আবার দেখতে পারি চাইলে খুব ব্রিফলি। সেটা হলো যে আমরা ধরছিলাম যে একটা ভার্টিক্যাল শিয়ার ফোর্স ভি আছে। ভার্টিক্যাল শিয়ার ফোর্স ভি থাকার ফলে তোমার দুই ফেসের মাঝে মোমেন্টের পার্থক্য হয়ে গিয়েছে। এটা যদি হয় এম, এটা এম প্লাস ডেল এম। এখন এম আর এম প্লাস ডেল এম যদি হয়, আমরা জানি যে আমাদের বেন্ডিং স্ট্রেসের যে ফর্মুলা ছিল সিগমা ইজ ইকুয়াল টু মাইনাস এম ওয়াই বাই আই। কাজেই যেহেতু বামের চেয়ে ডানে মোমেন্ট বেশি, তাহলে বামের চেয়ে ডানে স্ট্রেসও বেশি হবে, ঠিক আছে? আর স্ট্রেস যদি বেশি হয় তাহলে ফোর্সও বেশি হবে। তো আমরা যেটা করেছিলাম যে একটা এলিমেন্ট মনে করো এই বাম দিক থেকে কেটে আনছিলাম, তাহলে এই ফোর্সের চেয়ে আমরা বললাম যে এই ফোর্সটা বেশি। আবারও মনে করা দিই, এটা হচ্ছে এফ আর এটা হচ্ছে ক্যাপিটাল এফ, ছোট না আর কি। যে আমরা যাই লিখি না কেন কনসিস্টেন্টলি লেখার চেষ্টা করি, ঠিক আছে? তো তাহলে আমরা দেখলাম যে এখন ফোর্স তো সমান থাকলো না দুই ফেসে, বাট আমাদের ইকুইলিব্রিয়ামের কন্ডিশন হচ্ছে যে একটা বডি যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে এটার থেকে ছোট একটা পার্টও যদি আমরা কেটে আনি সে ইকুইলিব্রিয়ামে থাকবে। আর ইকুইলিব্রিয়ামে থাকার ম্যাথমেটিক্যাল ডেফিনেশন কি ছিল? আমাদের ফার্স্ট ইয়ারে আমরা দেখে আসছিলাম যে ইকুইলিব্রিয়ামে থাকার ম্যাথমেটিক্যাল ডেফিনেশন হচ্ছে সাম অফ এফ এক্স জিরো, সাম অফ এফ ওয়াই জিরো, সাম অফ মোমেন্ট জিরো, অথবা যত ধরনের ফোর্স আমরা ইমাজিন করতে পারি আর কি, সবগুলারই সামেশন জিরো হওয়ার কথা, দিস ওয়ে অর দ্যাট ওয়ে। তাহলে এখন আমরা দেখলাম যে দুইটা ফোর্স যেহেতু সমান না, তখন আমরা বুঝলাম যে আসলে এটা কোথায় যাবে, যাইতে হবে তাহলে যেখানে কাটছি সেই
জায়গায় ইন্টারনাল ফোর্স হিসাবে থাকতো। এখান থেকে আমরা বুঝছিলাম যে এদিকে ফোর্স আছে এবং বলছিলাম ফোর্সকে আমরা যদি এরিয়া দিয়ে ভাগ করে দিই স্ট্রেস পাওয়া যাবে। তাহলে এরিয়াটা কত? টি ইন্টু ডিএক্স, স্ট্রেস যদি হয় টাও, টি ইন্টু এরিয়া, টাও ইন্টু এরিয়া, তাহলে ফোর্সটা হচ্ছে এটা। তাহলে এখন টাও যদি এইদিকে থাকে, আমরা জানি যে একটা প্ল্যানার রেক্টেঙ্গুলার এলিমেন্ট যার ফেস গুলা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে একটার সাথে আরেকটা, সেটার মধ্যে কি ঘটে? ম্যাচিং শিয়ার স্ট্রেস হয়। তার মানে এখানে যদি টাও থাকে তাহলে এইখানেও একটা টাও ডেভেলপ করবে এবং অ্যারো হেড গুলো একসাথে থাকে অথবা অ্যারো টেইল গুলো একসাথে থাকে। আমরা এগুলি স্ট্রেস চ্যাপ্টারে দেখে আসছিলাম। সেটার থেকে আমরা বুঝলাম এই যে টপে যে জায়গায় কাটছি এখানে আসলে এইদিকে একটা টুয়ার্ডস দ্য ওয়েভ একটা শিয়ার স্ট্রেস থাকবে, বা অন্যভাবে যদি বলি শিয়ার স্ট্রেস থেকে এইদিকে একটা শিয়ার ফোর্সই ডেভেলপ করবে। একইভাবে এটারে কাটলে আমরা বলছিলাম কি পাবো? এটারে কাটলে এই ফেসে কাটা পড়ে, তাইলে এই এবং এই, তাহলে এখানে যে ফোর্সটা আসবে সেটা এইদিকে হবে। তাহলে আমরা যদি আঁকি, আবার একটু জুম করে নেই, তাহলে আমরা যদি আঁকি কি ঘটবে আমরা বুঝতে পারতেছি যে এই হচ্ছে একটা শিয়ার ফোর্স ডেভেলপ করবে, এই একটা শিয়ার ফোর্স ডেভেলপ করবে। নিচের জন্য আমরা কেটে কেটে আঁকতে পারি, এই একটা শিয়ার ফোর্স ডেভেলপ করবে, এই একটা শিয়ার ফোর্স ডেভেলপ করবে। এই কাণ্ডটা কেন হইলো? যে এখানে একটা ভার্টিক্যাল শিয়ার ভি ছিল, সেটার জন্য এটা হইতেছে। তাহলে দেখো, একটা ভার্টিক্যাল শিয়ার ভি থাকলে আমরা এর আগে দেখে আসছি বিমের লংজিটিউডাল ডিরেকশনে শিয়ার ফোর্স ডেভেলপ করে। এখন আমরা যেটা দেখলাম, যদি এটা এই ধরনের সেকশন হয় যেটার ফ্লেঞ্জ আছে, সেই ক্ষেত্রে ট্রান্সভার্স ডিরেকশনেও আসলে শিয়ার ফোর্স আমরা দেখতে পাচ্ছি যে ডেভেলপ করবে। এবং এটা কি হইতেছে খেয়াল করে দেখো, যে যদি তোমার ইভেন সাইজের হয় তাহলে কোনো সমস্যা নাই, মানে ডাবল অ্যাক্সিস অফ সিমেট্রি যদি থাকে তাহলে কোনো সমস্যা হচ্ছে না। তোমার যেদিকেই ফোর্স সাম করো এটা জিরো হয়ে যায়, তোমার অ্যাপ্লাইড ফোর্সের সাথে ভার্টিক্যাল রেজিস্ট্যান্স যেটা সেটা মিলে যায়, এবং তোমার হরাইজন্টাল ফোর্স গুলো টপ ফ্লেঞ্জের সাথে টপ ফ্লেঞ্জেরটা, বটম ফ্লেঞ্জের সাথে বটম ফ্লেঞ্জেরটা মিলে যায়। আবার দুইটা মিলে তুমি যদি বলো যে কাপল ক্রিয়েট করে উপরে নিচে, তাহলে ডান দিকের থেকে যেই কাপল, বাম দিক থেকে যেই কাপল ইকুয়াল এন্ড অপোজিট হয়, এগুলোই একটা আরেকটাকে ব্যালেন্স করে ফেলে। কাজেই কোনো এইখানে অ্যাপারেন্টলি কোনো ঝামেলা আমরা ফেস করতেছি না দেখে বোঝা যায়। ঠিক আছে, সো এইটা হলো একটা জিনিস। এখন এইটা সহজে মনে রাখার জন্য আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হলো যে এগুলি সামনে ঝামেলার সেকশন আসবে আর কি। তোমরা যেটা চিন্তা করবা এটাকে একটা পানির ডিস্ট্রিবিউশন লাইন হিসাবে চিন্তা করবা। ঠিক আছে, সো তো কি রকম হবে সেটা? তাহলে এরকম একটা জিনিস যেখানে উপরে একটা লাইন আছে, আমি পুরোটা আঁকি ধীরে ধীরে। এটা একটা নেটওয়ার্ক অফ পাইপ ইন্টারকানেক্টেড আর কি। তাহলে এই তাহলে এটা যদি পানির পাইপ হয়ে থাকে, তুমি নিউট্রাল অ্যাক্সিসটা জানো, এদিকে সামওয়্যার এখানে হবে। তাহলে নিউট্রাল অ্যাক্সিসটা এখানে, শুধু এটাই মনে রাখবা যে নিউট্রালের অ্যাক্সিসের একদিক দিয়ে পানি ঢুকবে, আরেক দিক দিয়ে পানি বাইর হবে। এই কথাটা যদি মনে রাখতে পারো তাহলে সেই অ্যানালজি ইউজ করলে তুমি এটা সহজেই ড্র করতে পারবা এই ডিস্ট্রিবিউশনের ডিরেকশন গুলা কোন দিকে হবে, শিয়ার ফ্লোটা কোন দিকে হবে। এখানে কি হবে, যদি মনে করো উপর দিক থেকে ঢুকে, তাহলে এই ঢুকবে, এই ঢুকবে, এরপরে এই ঢুকার পরে এই পানি যাবে কই? এই পাইপ দিয়ে নিচে তার আসতে হবে, তাহলে এই আসবে, আসার পরে এখন সে যাবে কই? তার এই দিক দিয়ে বাইর হইতে হবে, এই দিক দিয়ে বাইর হইতে হবে। ঠিক আছে, তো একটু আগে আমরা যত জটিলভাবে জিনিসটা ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করলাম, সেটা ছাড়াও খুব সহজ ডেফিনেশন একটা দেওয়া যায়। তুমি জাস্ট ফ্লুইড ফ্লো অ্যানালজির কথাটা মনে রাখবা, যে তোমার ক্রস সেকশনটারে একটা প্লাম্বিং এর পাইপিং সিস্টেমের মতো মনে করবা, যে পুরাটা ইন্টারকানেক্টেড পাইপ এগুলা। আর তারপরে মনে করবা যে আমি যদি নিউট্রাল অ্যাক্সিসটা লোকেট করতে পারি, একদিক দিয়ে সব দিক যতগুলা ইনলেট আছে, যতগুলা মুখ আছে, সবগুলি দিয়ে আমি পানি ঢুকায় দিব, তারপরে এটা যেদিকে যাইতে পারে সেটাই আমার ডায়াগ্রাম। মিলায় দেখো তাই হইতেছে এখানে। বা আরো ফার্দার কমপ্লিকেটেড সেকশন যেগুলো আসে, মনে করো তোমার যদি আঁকি, মনে করো এইরকম সেকশন, এগুলি আসলে আমার কাটা পড়ে যাবে যেহেতু আমি এখানে এইভাবে আঁকতেছি। আসলে এগুলা আঁকার পরে বুঝবা যে এইভাবে আঁকা উচিত হয়তো আমার।
বামেরটাও এরকম কাটা কাটা রাখা উচিত ছিল। আচ্ছা, উল্টা দিকে আমরা কি সেকশন যেভাবে আঁকতে চেয়েছিলাম সেটা না করে এদিকে আঁকি। মনে করো এইরকম একটা ক্রস সেকশন তোমাকে দেওয়া আছে, অববের বইতে দেখবা যে প্রবলেমে বোধহয় এরকম একটা অঙ্ক করতে দেওয়া আছে। এখন সেটার ক্ষেত্রে তুমি কি করবা? এই এক্স্যাক্টলি যে কথাটা বলছি, এখনো তুমি ধরে ধরে বাঁয়ের ছবির মতো এগুলা আঁকতেই পারো, ঠিক আছে, বাঁয়ের ছবির মতো এগুলো আঁকতেই পারো, বাট সহজে করার জন্য তুমি জানো যে নিউট্রাল অ্যাক্সিস কোথায় হবে, এটা সিঙ্গেল অ্যাক্সিস অফ সিমেট্রি দেখেই বোঝা যায়, ঠিক আছে। সো এটা করতে পারো। তারপরে তুমি যদি এই পাইপের কথা মনে করে ফেলো তাহলে লাইফ বিকামস ফার ইজিয়ার আর কি, ফার ইজিয়ার। তাহলে এই দিক দিয়ে যদি পানি ইনলেট হয়, এদিক দিয়ে যদি ইনলেট হয়, বাকিগুলা হবে কি, একদিক দিয়ে ঢুকবে আর একদিক দিয়ে বাইরে হবে, এই দিক দিয়ে বাইরে হতে হবে, এই দিক দিয়ে বাইরে হতে হবে। ইন আদার ওয়ার্ডস তুমি জেনে গেলা আসলে শিয়ার ফ্লোর ডিরেকশনটা তোমার কি হবে, ঠিক আছে। সো তুমি চাইলে, যাদের জন্য মনে হয় যে এটা এই এখানে যেটা আছে সেটা করতে খুব একটা ঝামেলা নাই, তুমি যে কোনো সেকশনের জন্য এইভাবে বাইর করতে পারবা, বইতে যেটা দেখানো আছে যে কোনো সেকশনের জন্য এইভাবে বাইর করতে পারবা। অথবা তোমার যদি মনে হয় যে আমি করতে চাচ্ছি একটা প্রবলেমের সলিউশন, এত কিছু আঁকার দরকার কি, আমি যত সহজে করতে পারি করি, সেই ক্ষেত্রে তুমি করবা এইভাবে বসায় দিবা আর কি। সো এটা হলো তোমার শিয়ার ফ্লো যে ডেভেলপ করে ডিফারেন্ট ক্রস সেকশনের উপরে, সেটা দেখানোর জন্য, এবং ডিরেকশনটা আমরা প্রথমে বুঝলাম। এখন ডিরেকশন বুঝার পরে আমরা মনে করো ম্যাগনিটিউডটা বের করছি। ম্যাগনিটিউডও দুই ভাবে বাইর করা যেতে পারে, আমি সহজে বাইর করতে পারি, অথবা আমার মানে চোখ বন্ধ করে ফর্মাল অ্যাপ্রোচে যাইতে পারি, ঠিক আছে। এখন তাহলে একটু ডাইমেনশন বসাই আমরা। মনে করো এখানে, আচ্ছা একটা কথা বলে রাখি, এই এই শিয়ার ফ্লো রিলেটেড যতগুলো অঙ্ক আছে বইতে, সহজে করার জন্য যেটা করবা, স্ট্রেট সেন্টার টু সেন্টার যে ডাইমেনশন দেওয়া আছে সেটার থেকে এরিয়া গুলা বাইর করবা, ঠিক আছে। সো সেটা ইউজ করবা। তো মনে করো তোমার একটা আই সেকশন আছে, এটার মধ্যে আমি ফোর্স গুলার ম্যাগনিটিউড কত বাইর করতে চাই হরাইজন্টাল ডিরেকশন, মানে এইদিকে একটা, একটু আগে আমরা দেখছি এইদিকে একটা, যে এগুলার ভ্যালু গুলা বাইর করতে চাইছে। এই এইটা একটা ফোর্স, এটার ইকুয়ালেন্ট অপোজিট একটা ফোর্স আছে এইটা, অথবা এইটা সেটারই সমান, আসলে এগুলি যেহেতু সিমেট্রিক সেকশন, ডাবল সিমেট্রি, এগুলি সবই সমান। তাহলে এই চারটা ফোর্সের ভ্যালু কি হবে সেটা আমি বের করতে চাচ্ছি, ঠিক আছে। করতে চাইলে কি করতে হবে, আমরা জানি এই ফোর্স গুলো আসতেছে কোথা থেকে, এই ফোর্স গুলো আসতেছে শিয়ার স্ট্রেস থেকে। তাহলে শিয়ার স্ট্রেসটারে যদি আমি এরিয়ার উপরে ইন্টিগ্রেট করে ফেলি, তাইলে তো পেয়ে যাব যে ফোর্সের ভ্যালুটা কত, স্ট্রেস টাইমস একটা পয়েন্টের এরিয়া, সেই পয়েন্টের শিয়ার ফোর্স পুরো এরিয়ার উপরে যতটুকু আমার দরকার, সেই পুরো এরিয়াটার উপরে ইন্টিগ্রেট করলেই আমি সেই ফোর্সটা পেয়ে যাব। সো এটা যদি বোঝা যায়, বা এটা বোঝা যাওয়ারই কথা, না বোঝার কোনো কারণ নেই, আমরা এটা বাইর করতে পারি। তাইলে বাইর করার জন্য আমরা যেটা করি, আচ্ছা প্রথমে এই অ্যারোগুলা মুছে দিই। বাইর করার জন্য আমরা মনে করো একটা ছোট এরিয়া চুজ করলাম এরকম, ঠিক আছে, এরকম একটা এরিয়া চুজ করলাম। মনে করো তোমার ডাইমেনশন কি দিবা, এটাকে মনে করো এক্স। তাহলে এক্স এর ভ্যালু শুরু হবে কোথায়, জিরোতে শুরু হবে, এবং এক্স এর ভ্যালু এই পর্যন্ত ম্যাক্সিমাম যেতে পারবে, কারণ অলরেডি আমরা একে বুঝে ফেলছি যে এইদিকে একটা আর এইদিকে একটা, বা এই যে এখানে দেখো এইটা এই পর্যন্ত আর এটা এই পর্যন্ত, ঠিক আছে। এবং আমরা বলতেছি যে সেন্টার লাইনের ডাইমেনশন আমরা ইউজ করবো, কাজে আমরা এক্স এর মিনিমাম ভ্যালু কত, এখানে হইতেছে এক্স ইজ ইকুয়াল টু 0, আর পুরাটা যেহেতু আমরা বলতেছি যে ফ্লেঞ্জের উইডথ বি, এই পুরাটাকে আমরা আগে বলছি আই সেকশনের, এটাকে আমরা বলবো বি, আর হাইটকে এইচ বলবো, ঠিক আছে। সো পুরাটা যেহেতু বি, আমরা যাবো কোথায়, এক্স এর ভ্যালু 0 থেকে b/2 পর্যন্ত যাইতে পারবো, ঠিক আছে, আর থিকনেস টি দেওয়াই আছে। তাইলে যে কোনো জায়গায় যেখানে আমরা কাটলাম, এই যে বক্সটা আমরা নিলাম, এইটার ডিফারেন্সিয়াল এরিয়া ডিএটা কত, ডিএ হচ্ছে তোমার এক্স ইন্টু টি, তাই না? তাইলে তাইলে ডি কিউ কত, মানে স্মল যে এরিয়াটা আমরা নিলাম সেটার এ ওয়াই বার বাইর করলে হলো। তো সেন্টার লাইনের ডাইমেনশন আমরা ইউজ করি, এই পুরোটা যদি সেন্টার টু সেন্টার, এই টপ ফ্লেঞ্জের টু বটম ফ্লেঞ্জের সেন্টার টু সেন্টার যদি হয় স্মল এইচ, তাহলে এটা হবে h/2। তাইলে h/2 ইন্টু এক্স ইন্টু টি, এই হলো তোমার
এই হলো তোমার এরিয়ার হিসাবটা, ঠিক আছে। তো এখন দেখো এটার সাথে একটু কনফিউজ করো না, এক্স আমরা কনভিনিয়েন্টলি ইউজ করি, ঠিক আছে। তাহলে এখন তাহলে টাউ ইজ ইকুয়াল টু ভিকিউ ওভার আইটি যদি করা যায়, ভিকিউ ওভার আইটি যদি করা যায়, তাহলে আমরা কি করব, আমরা আমরা যেটা করব, আইটা ইউজ করব কার, পুরা ক্রস সেকশনের ইউজ করব আইটা, এই পুরা ক্রস সেকশনের আই আমরা এর আগে দেখে আসছি। সো আমাদের ফর্মুলা হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু ভিকিউ ওভার আইটি, এটাতে আমরা যাব এবং আমরা এরপরে দিয়ে দিয়ে গুণ করে এই ইন্টিগ্রেট করব এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাহলেই আমরা এই F1 ফোর্সটা পেয়ে যাব, ঠিক আছে। সো মোটামুটি রাফলি বললে আমাদের ওয়ার্কিং প্রসিডিউর এটা হবে। আমরা এখন যাই অঙ্কটা দেখি যে F1 আমরা কিভাবে বের করতে পারি। তাহলে F1 আমরা বলবো কি, টাউটা যদি আমরা বের করতে পারি, দেখো আমরা আঁকি এখন, এই হচ্ছে আমার লাইনটা, যেটা হচ্ছে তোমার b/2, একদম রাইট যেটা আমরা নিয়ে আলাপ করতেছিলাম সেটাই আমরা সেটার জন্য আঁকার চেষ্টা করতেছি। এটা হলো b/2 ডাইমেনশন। এখন দেখো যখন এক্স এর ভ্যালু 0 তখন টাও কি আসবে, 0 আসবে না, এক্স ইজ ইকুয়াল টু 0, তাহলে এরিয়া 0, ফোর্সও 0 হয়ে গেল, তাই না। এরিয়া যেহেতু 0, স্ট্রেস টাইমস টাও তোমার ফর্মুলাতে, ঠিক আছে। আমরা শুরুতে আবার ফিরত যাই, এটা এখানে এইভাবে দেখতে সমস্যা হচ্ছে। এই ছবিতে যদি ফিরত আসি, এখানে এই পয়েন্টে স্টার্টিং পয়েন্ট যেটা আমাদের এই পয়েন্টটা, এই পয়েন্টে কি হবে, টাও ইজ ইকুয়াল টু যদি তুমি ভিকিউ ওভার আইটি করো তাহলে কি হবে, ভিকিউ ওভার আইটি। তাহলে এই টাও এর ভ্যালুটা কত আসবে, কিউটা কত, এখানে 0 না। এর আগে আমরা যখন একটা অঙ্ক করলাম টপ লেঞ্জে উপরে এরিয়া ছিল কত, 0। তাহলে এই বরাবর যদি আমি এক্স যেখানে 0 ধরছি কাটি, এখানে এরিয়াটা কত, 0, তাই না। তাহলে যে এরিয়া যদি 0 হয়, কিউ 0 হয়ে গেল, কিউ 0 হলে টাও এর ভ্যালুটা ভিকিউ ওভার আইটি 0 হয়ে গেল। এখানে খেয়াল করো, এইদিকে যতই যাওয়া শুরু করব আমরা ধীরে ধীরে এক্সটা বাড়বে, টিটা তো ফিক্সড, ঠিক আছে। কাজেই এরিয়াটা বাড়বে কি, লিনিয়ারলি বাড়তে থাকবে, তাই না। এক্স এর মান আমি যতই বাড়াবো লিনিয়ারলি এরিয়াটার মান বাড়তে থাকবে। তাহলে কিউর মধ্যে দেখো ওয়াই বারটা তো আবার ফিক্সড, তাহলে কিউটা কি লিনিয়ারলি বাড়বে না এক্স এর সাথে, ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়ে যাচ্ছে না। এ ওয়াই বার, এর মধ্যে টি ফিক্সড, ওয়াই বার ফিক্সড, কেবলমাত্র এক্সটা ভ্যারিয়েবল, এবং আমি যাব 0 থেকে এই পর্যন্ত, তাইলে লিনিয়ারলি বাড়বে। তাহলে শিয়ার স্ট্রেস যেটা হবে আমার, সেটা কি হবে, লিনিয়ারলি বাড়বে না। এই যে নিচে যেটা আমরা কিউটাও লিনিয়ারলি বাড়তে থাকবে। একইভাবে যদি এখান থেকে এটার জন্য ইকুয়েশন লিখি, তাহলে কি হবে, যখন এই ডিস্টেন্সটা, এটারে যদি তুমি এক্স বলো, এটারে x1 বললাম মনে করো, এই ডিস্টেন্সটা যখন 0, এরিয়া 0, তারপরে এরিয়া লিনিয়ারলি বাড়তে থাকবে যতই তুমি যাচ্ছ, তাহলে এরিয়াটা এই পর্যন্ত লিনিয়ারলি বাড়বে। তাহলে এই কিউটার কি হবে, কিউটা তোমার লিনিয়ারলি বাড়তে থাকবে না। তাহলে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত লিনিয়ারলি বাড়বে, এবং এইখান থেকে শুরু করে এই পর্যন্ত লিনিয়ারলি বাড়বে। এটা বোঝা গেল কিনা দেখো, এই কথাটা যদি বোঝা না যায় আবার বলা যাবে। একটু আরেকবার বলুন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমরা এই ফোর্সটা বের করতে চাই, এই যে এখানে দাঁড়াও, এই ফোর্সটা F1 যেটা, সেটা বের করতে চাই, এবং ইনফ্যাক্ট সবগুলাই সমান আমরা বুঝে ফেলছি ডাবল সিমেট্রির কারণে। এখন F1টা কিভাবে বের করব, সোজা চিন্তা যেটা আমরা করতে পারি যে ফোর্স হচ্ছে স্ট্রেস টাইমস এরিয়া, এরিয়াটা তো আমরা দেখতেই পাই যে এরিয়াটা কত, তাহলে স্ট্রেসটা বের করতে পারলে কাজ হয়ে যায়। তাহলে টাও ইজ ইকুয়াল টু ভিকিউ ওভার আইটি আমরা অ্যাপ্লাই করব। তাহলে ভিকিউ ওভার আইটি যখন আমরা অ্যাপ্লাই করব, কিভাবে করব, সেটা হলো যে আমার ইন্ডিভিজুয়াল যে এরিয়াতে দরকার সেটার জন্য করব। তাহলে এই এই উপরে একটা এরিয়া আছে, F1 এর রেসপেক্টিভ এরিয়া হইলো এটা, এটার রেসপেক্টিভ এরিয়া হইলো এটা, বা নিচের গুলার জন্য এটা। তাহলে এখান থেকে এই পর্যন্ত যে এরিয়া, সেটা কিউর কথা বললাম যে দেখো কিউটা হচ্ছে
আমি কেটে কেটে এই দিক থেকে আসা শুরু করি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমার লিমিট F1, যদি এটাকে আমি যদি F1টা বের করতে চাই, তাহলে কিউটা বাড়তেছে কিভাবে দেখো, একদম সরাসরি যত ডিস্টেন্সে যাচ্ছি সেটার সাথে লিনিয়ারলি বাড়তেছে, তাই না? স্মল কিউ ভিকিউ ওভার আই, যেটা আই ফিক্সড ভি ফিক্সড, তাইলে ক্যাপিটাল কিউটাই একমাত্র ভ্যারিয়েবল। ক্যাপিটাল কিউটা হচ্ছে এ ওয়াই বার, এটা হচ্ছে এই হ্যাশ দেওয়া এরিয়াটা, যখন এই জায়গায় আছে হ্যাশ এরিয়া, এরিয়ার ভ্যালু 0, যখন x1 ইজ ইকুয়াল টু 0 মনে করো, যখন x1 ইজ ইকুয়াল টু b/2 তখন ম্যাক্সিমাম, এবং ইন বিটুইন এরিয়া এখান থেকে এই পর্যন্ত কি লিনিয়ারলি বাড়ছে না, ফার্স্ট অর্ডারে বাড়ছে। তাইলে আমার এই কিউটা বাড়বে কিভাবে, এই কিউটা লিনিয়ারলি বাড়বে। এখন এটারে উপরে নিচে দেখানোর সাথে আবার প্লাস মাইনাস কিছু ভেবো না, উপরে নিচে দেখানো হয়েছে তোমার এই ফোর্সটা যাচ্ছে এইদিকে, এই ফোর্সটা যাচ্ছে এটা ট্রান্সভার্স ডিরেকশন, এগুলি উপর বা নিচ দিকে এই স্ট্রেস না, স্ট্রেসটা এই ডিরেকশনের স্ট্রেস এবং এই ডিরেকশনের স্ট্রেস, জাস্ট আলাদাভাবে বোঝানোর জন্য তোমারে উপরে নিচে দেখানো হয়েছে। আসলে ইনফ্যাক্ট তুমি যদি এই জায়গায় আসো, এখানে যদি টাও হয়, এখানে যদি টাও হয়, এই ওয়েভের উপরে 2 টাও স্ট্রেস হবে, ঠিক আছে, দুইটা যোগ হয়ে আসবে। তাহলে লিনিয়ারলি যেহেতু বাড়ে, তাহলে আমরা এখন এটা হিসাব করার চেষ্টা করি, বা আগে একটা ছবি এঁকে দেখি। মনে করো তোমার স্ট্রেসটা বাড়বে কিভাবে, স্ট্রেসটা বাড়বে হলো ওই ডান দিকেরটাই আমরা দেখতেছি, 0 থেকে শুরু করে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস হবে টাও ম্যাক্স, এখানে হবে টাও ম্যাক্স, ঠিক আছে। আর এরিয়াটা কি, এরিয়াটা হচ্ছে তোমার, এরিয়াটা হচ্ছে ওই ফ্লেঞ্জের এরিয়াটা, এটা হলো তোমার একদিকে b/2, এটা হলো b/2, আর এটা হলো টি ডাইমেনশন হিসাবে, এইটুকু টি আর এইটুকু b/2। তাহলে এই এরিয়ার উপরে যদি এই স্ট্রেস ডিস্ট্রিবিউশন থাকে, এরিয়াটা আমরা পেয়ে গেছি, আর স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা 0 থেকে টাও ম্যাক্সে যায়, তাহলে ফোর্স কত হবে F1 এখন কি বের করা সম্ভব না? এরিয়া টাইমস স্ট্রেস, তার মানে কি হাফ টাও ম্যাক্স ইন্টু b/2 ইন্টু টি, এই তো ঠিক আছে কিনা দেখো। প্রথম কথা হলো যে আমরা দেখলাম যে কেন এটা এরকম লিনিয়ারলি ভ্যারি করবে। কিউ যেহেতু লিনিয়ারলি ভ্যারি করে, টাও লিনিয়ারলি ভ্যারি করবে, তাহলে টাও এর ভ্যালু এখানে 0, এখানে ম্যাক্সিমাম, তাহলে 0 থেকে ম্যাক্সিমামে উঠলো সে। এরপরে বললাম স্ট্রেস ডিস্ট্রিবিউশন যদি হয় এরকম, তাহলে এই স্ট্রেস ডিস্ট্রিবিউশন দিয়ে এই এরিয়ারে গুণ করে দিলেই আমরা পেয়ে যাব। তো গুণটা আমরা সহজেই করতে পারি, আমরা ফার্স্ট ইয়ারে এরিয়া এবং স্ট্রেস ডিস্ট্রিবিউশন থাকলে কিভাবে ফোর্স বাইর করে সেটা দেখছি। আমরা চাইলে ডিফারেন্সিয়াল এরিয়া ধরে ইন্টিগ্রেট বাইর করতে পারি এই ফোর্সের মানটা, অথবা আমরা জানি যে হাফ টাও ম্যাক্স ইনটু এরিয়া করলো এটা হয়ে যাবে, যেভাবে আমাদের সুবিধা হয় আমরা সেইভাবে করব। তাহলে হাফ টাও ম্যাক্স ইনটু এরিয়া দিয়ে গুণ করলে আমার ফোর্সটা বের হয়ে যাবে। এখন তাহলে রিমেইনিং থাকলো কি টাও ম্যাক্স এর ভ্যালুটা বাইর করা। তাহলে টাও ম্যাক্স এর ভ্যালুটা কিভাবে বাইর করব? টাও ম্যাক্স হবে তোমার এই পয়েন্টে b/2 তে যেই শিয়ার স্ট্রেস ভ্যালুটা সেটা, তাহলে শিয়ার স্ট্রেস টাও ইজ ইকুয়াল টু ভিকিউ ওভার আইটি। কিউটা হলো এক্স এর এক্সপ্রেশন আমরা লিখলাম, সেটাকে ইন্টিগ্রেট করো x ইজ ইকুয়াল টু 0 থেকে x ইজ ইকুয়াল টু b/2 পর্যন্ত, তাইলে ইউ গেট টাও ম্যাক্স, ঠিক আছে। সো এই ইন্টিগ্রেশনটা করলে তুমি পেয়ে যাবা টাও ম্যাক্স এর ভ্যালু কত আসে, যেটা বললাম এই যে b/2 ইনটু টি ছিল b/2 ইনটু টি ছিল এরিয়া, আর হাফ টাও ম্যাক্স যেহেতু এটা ট্রায়াঙ্গুলার ভ্যারিয়েশন, ঠিক আছে। তাহলে এখন তুমি এই টাও ম্যাক্সটাকে ইন্টিগ্রেট করে নিয়ে এসে বসায় দাও, তাইলে তুমি পেয়ে যাবা যে এই ভ্যালুটা কত, ঠিক আছে, টাও ম্যাক্স এর ভ্যালুটা বসায় দাও। তো এই হইলো তোমার কাজ আর কি। সো এই কাজটা দেখো আমরা পরে কোনো এক জায়গায় বোধহয় করছি, এটা তুমি নিজেও করতে পারবা, টাও ম্যাক্স বাইর করা যেভাবে বললাম, অথবা এটা পরে কোনো এক জায়গায় করাও আছে। এখানে আপাতত যেটা বলা হচ্ছে সেটা হলো যে দেখো, এইরকম যদি হয় সেকশন যেখানে ডাবল অ্যাক্সিস অফ সিমেট্রি আছে, তাতে ভার্টিক্যাল লোডের জন্য এই ফ্লেঞ্জগুলাতে শিয়ার ফোর্স আসলেও, মানে ট্রান্সভার্স ডিরেকশনে শিয়ার ফোর্স আসলেও সেকশনের স্ট্যাবিলিটির উপরে সে কোনো সমস্যা ক্রিয়েট করে নাই। খেয়াল করো যে এই চারটা যে এফ হইলো, এই চারটা এফ গুলা তুমি যেই লেভেলেই দেখো না কেন, টপ লেভেলেই একটা আরেকটাকে ব্যালেন্স করে, বটম লেভেলও ব্যালেন্স করে, অথবা তুমি বলতে পারো যে ঠিক আছে এটার সাথে এটা ব্যালেন্স, এটার সাথে এটা ব্যালেন্স। হাউএভার এটা যেটা করে এই দুইটা মিলে একটা F1 ইন্টু H
অ্যান্টি ক্লকওয়াইজ কাপল দেয়, আর এই দুইটা মিলে F1 ইন্টু H একটা ক্লকওয়াইজ কাপল দেয়, এই কাপল গুলো ব্যালেন্স করে। কাজে সেকশনের স্টেবিলিটি নিয়ে কোনো সমস্যা হয় নাই, ঠিক আছে, সব ইকুইলিব্রিয়ামই মেনটেন করছে। আমরা এটা এই F1 এর ভ্যালু পরে এক সময় আগামী ক্লাসে বের করবো, পরে কোথাও এটা আছে, আপাতত এখানে নাই আর কি, বাইর করতে হবে অন্য অঙ্ক করার জন্য। এখন এখন যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হলো যে এইরকম যদি না হয়ে সেকশন একটা অ্যাক্সিসের অ্যাবাউটে সিমেট্রিক হয় তখন কি হবে? একটা অ্যাক্সিসের অ্যাবাউটে সিমেট্রিক মানে হচ্ছে, মনে করো এইরকম হইতে পারে একটা চ্যানেল সেকশন, বা এরকম হইতে পারে একটা চ্যানেল সেকশন। এই কেসটা আমরা দেখি, নিচের যে কেসটা আছে এটা কমনলি ইউজড। আমরা ট্রাস্ট ফার্স্ট ইয়ারে বোধহয় তোমাদের এই যে ওয়ার্কশপ ছিল, সে সময় তো ডেফিনেটলি তোমরা ফিজিক্যাল ক্লাসই করছিলা, কাজেই ফার্স্ট টার্মটা ফিজিক্যাল ক্লাসে ছিল তোমাদের, তাই না? তো সেখানে ডেফিনেটলি তোমরা ওয়ার্কশপে গেছো, ল্যাবে গেছো, এবং খেয়াল করে যদি থাকো হলুদ হলুদ যে একতলা বিল্ডিং গুলা বা কিছু আছে পার্টলি দোতলা আর কি, সেগুলোর ছাদগুলা যদি তোমাদের খেয়াল থাকে, এগুলা ট্রাস সিস্টেমে ছিল, স্টিলের চ্যানেল ছিল পার্লিন হিসাবে, এবং আই সেকশন ছিল ছোট, এগুলা দিয়ে এই ট্রাস গুলা বানানো ছিল, যদি তোমাদের মনে থাকে। মাথার উপরে ছাদ যেটা আর কি, টিনের ছাদ গুলারে যেটা সাপোর্ট করা হয়েছিল, সেটার মধ্যে এরকম পার্লিন টার্লিন চলে আসে। এগুলাতে কি ঘটে দেখো, এখানে এখানে আমরা যদি এই সেকশনটা আবার আঁকি, যে তোমার এই একটা সি চ্যানেল আছে, মনে করো সি চ্যানেল মানে সি এর মতো দেখতে বলে এটাকে সি চ্যানেল বলি আমরা নরমালি। তো এইরকম একটা সেকশনের মধ্যে যখন তোমার এই ভার্টিক্যাল লোডটা আসে তখন কি ঘটে? তো এটার আমরা নিউট্রাল অ্যাক্সিস আঁকি, এদিকে কোথাও তার নিউট্রাল অ্যাক্সিস। তাহলে আমরা যেটা জানি যে এরকম একটা যদি ফোর্স থাকে এটার উপরে, যে কোনো দিকে ধরতে পারো, কিছু আসা যায় না, একই ব্যাপার ঘটবে। আপাতত এরকম দেখাচ্ছি আমি। তাহলে এরকম যদি একটা ফোর্স থাকে, তার মধ্যে রেজিস্ট্যান্সটা কি হবে? রেজিস্ট্যান্সটা আমরা যদি সেই পাইপ ফ্লোর কথা মনে করি, সরি এটা নিচের দিকে, এই এই এবং এই হবে, ঠিক আছে। আমরা মাঝখানেরটাকে মুছে আবার আঁকি। এই, ঠিক আছে, এটা আবার ডাবল অ্যারো, কি মুশকিল। এই, আর যদি তোমার এই যে অ্যাপ্লাইড লোডিং এর অ্যারোটা দেখালাম, এটা যদি নিচের দিকে দাও সবই উল্টা যাবে, ঠিক আছে। এখানে যদি এরকম দেখাও নিচের দিকে, তাইলে তখন তোমার ডিরেকশন গুলো সব উল্টা যাবে। তখন এটা এই, এটা এইদিকে, এবং এটা এই, প্রোভাইডেড তুমি এইটাকে নিচের দিকে দেখো আর কি। অ্যাপ্লাইড লোডিং, অ্যাপ্লাইড এর ইকুইভ্যালেন্ট অপোজিট হলো তোমার রেজিস্টিংটা, ঠিক আছে। সো আমরা ডিরেকশন গুলো বুঝলাম এইভাবে। অথবা আমরা চাইলে ওই একদম প্রথমে যেরকম বলছিলাম যে এলিমেন্ট কাটা আর কি, এখান থেকে একটা এলিমেন্ট কাটো এরকম 3D তে, তারপরে তোমার এই যে ডানের থেকে বাঁয়ের যে ফোর্সের পার্থক্য সেটাকে রেজিস্ট করবে, যেই সারফেসে কাটা পড়লো সেটা ধরে তোমার একে বাইর করতে পারো, যেভাবে তোমার সুবিধা হয় আর কি। সো পাইপ ফ্লোর কথা মনে থাকলে আমরা সহজেই এঁকে ফেলতে পারবো। এখন দেখো এই রকম সেকশনের সমস্যাটা কি হবে, এবার আসো। সেকশনটা নাম মোছা উচিত ছিল। তাহলে এটাতে যেটা ঘটতেছে, এই ছিল আমার সেকশন, এই ছিল আমার সেকশন, এবং এবং তার মাঝে কি ঘটলো, আমার অ্যাপ্লাইড লোড যদি আমি বলি এই, রেজিস্টিং হলো এই একটা, কিন্তু ডিউ টু আমরা যেটা দেখে আসছি যে তার মাঝে এই যেহেতু দুই ফেসের মাঝে বেন্ডিং মোমেন্ট ডিফারেন্ট হয়ে যায়, আমরা দেখে আসছি অলরেডি যে এই ধরনের একটা তার ট্রান্সভার্স ডিরেকশনে শিয়ার ফ্লো ডেভেলপ করবে, ঠিক আছে। সো এইটার থেকে আমরা এখন দেখো ইকুইলিব্রিয়াম গুলা মিলানোর চেষ্টা করি। ইকুইলিব্রিয়াম যদি মিলাতে যাই তাহলে একটু সমস্যা চলে আসে। এবার দেখো সাম অফ FY0 খুব ভালো কথা, মিলে গেল। সাম অফ
এফজেড, এটা তোমার ট্রান্সভার্স ডিরেকশনটা এফজেড, সেটাও মিলে গেল। কিন্তু সমস্যা হচ্ছে কি, সমস্যা হচ্ছে খাড়া যে দুইটা ফোর্স সেগুলা কি করতেছে, যে তোমার এই ফোর্স দুইটা, এটার মাঝে যে ডিস্টেন্স, এগুলা একটা মনে করো ই ডিস্টেন্স যদি হয়, এটা তো হলো ভি বলো বা যাই বলো তোমার ভার্টিক্যাল লোড আর কি, এগুলা দিতেছে কি অ্যান্টি ক্লকওয়াইজ এরকম একটা কাপল ক্রিয়েট করতেছে ভিই। আর এই দুইটাকে যদি আমরা বলি, এক একটাকে এফ বলি আর কি, এক একটাকে যদি এফ বলি, এই দুইটার মাঝে ডিস্টেন্স যদি হয় এইচ, তখন কি করতেছে, এগুলা একটা ক্লকওয়াইজ কাপল ক্রিয়েট করতেছে এফ ইন্টু এইচ, ঠিক আছে। আর এর আগে আমরা বলছিলাম পুরা অ্যারো যদি উল্টাকো, পুরাটাই উল্টা হবে, তখন এই জিনিস একই থাকবে, ডিরেকশন গুলি উল্টা যাবে। তাহলে এখন ব্যালেন্স যদি আসতে হয়, তাহলে ভি ইন্টু ই ইজ ইকুয়াল টু আসতে হবে তোমার এফ ইন্টু এইচ। খেয়াল করছো? তার মানে ই ইজ ইকুয়াল টু আসলে এই ধরনের সিঙ্গেল অ্যাক্সিস অফ সিমেট্রি যদি থাকে, এফ এইচ ডিভাইড বাই ভি হয়ে যাচ্ছে। তার মানেটা কি? তার মানে হলো যখন আমার রেক্টেঙ্গুলার ক্রস সেকশন ছিল, তখন আমি লোডটা অ্যাপ্লাই করছি এইভাবে, আর তার মাঝে রেজিস্ট্যান্সটা ডেভেলপ করছে একই জায়গা দিয়ে এইভাবে, ঠিক আছে। কিন্তু যদি এই ধরনের সেকশনের মধ্যে আমি এই একই মেথডের লোডটা অ্যাপ্লাই করি, তাহলে কি হবে দেখো, এই ইটারে জিরো করে দাও, তুমি একদম ওয়েব বরাবর লোড দিলা, ওয়েব বরাবর ভার্টিক্যালটা ব্যালেন্সড হলো। কিন্তু এখন যে এইটা এবং এইটা মিলে একটা কাপল ক্রিয়েট করলো, এটাকে ব্যালেন্স করার কেউ থাকে না। বোঝা যাচ্ছে কি বলছি? রেক্টেঙ্গুলার সেকশনে এই সমস্যা হয় না, যে এইটা ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স ছিল, সাম অফ এফ ওয়াই জিরো হয়ে গেছে, কোনো টুইস্টিং ইফেক্ট ছিল না। এখানে যে টপ ফ্লেঞ্জ এন্ড বটম ফ্লেঞ্জ, যেগুলি সিঙ্গেল অ্যাক্সিস অফ সিমেট্রি মানে এটাই অ্যাক্সিস অফ সিমেট্রি, খাড়া কোনো অ্যাক্সিস অফ সিমেট্রি নাই, সেখানে একটা আনব্যালেন্স টর্ক সৃষ্টি হয় এই ফ্লেঞ্জের মধ্যে, যে শিয়ার গুলা ডেভেলপ করে। সেটার কারণেই রেক্টেঙ্গুলার সেকশনে যেরকম পারফেক্টলি মেম্বারের উপরে আমি লোড চাপায়া দিছিলাম, সেই কাজটা করা যাচ্ছে না। এই লোড অ্যাপ্লিকেশনটা তোমার মেম্বারের সেন্টার, এই ভার্টিক্যাল যেই ওয়েবটা আছে, সেই ওয়েবের সেন্টার থেকে একটা সার্টেন ডিস্টেন্স ই দূরে অ্যাপ্লাই করতে হবে, যেটা আমরা একটু আগে হিসাব করে পাইছি। এই ই যদি না থাকে তাহলে কি ঘটবে, এখানে দেখো কি ঘটছে, এই সেকশনটা যেরকম টুইস্টেড হয়ে গেছে, এই ডিরেকশনে দেখো আসার সময় এইরকম টুইস্টিং হইতে থাকবে। তার কাজেই তার মাঝে তোমার টুইস্টিং প্রিভেন্ট করার জন্য, ডিউ টু দিস ইন্টারনাল যে টর্ক তার উপরে ডেভেলপ করলো, লোডটা আসলে তার সরাসরি সেকশনের ওয়েব দিয়ে বা সিডি দিয়ে পাঠানো যাবে না আর কি, তারে একটা সার্টেন ডিস্টেন্স দূরে অ্যাপ্লাই করতে হবে, যাতে এই ধরনের ইফেক্টটা না আসে। এই যে ডিস্টেন্সটা, সেটাকেই আমরা এই ডিস্টেন্সটাকে শিয়ার সেন্টার বলি। আমরা যদি ডেফিনেশন হিসেবে বলতে চাই, তাহলে শিয়ার সেন্টার হলো, মনে করো যেসব সেকশনের সিঙ্গেল অ্যাক্সিস অফ সিমেট্রি আছে, ঠিক আছে, সে এই সেকশনটার এই অ্যাক্সিস অফ সিমেট্রি আছে, ভার্টিক্যাল কোনো অ্যাক্সিস অফ সিমেট্রি নেই। তাহলে যেই সেকশনগুলার অ্যাক্সিস অফ সিমেট্রি একটা, সেগুলোর মধ্যে সরাসরি তার সেন্টার দিয়ে লোডটা অ্যাপ্লাই করা যায় না। লোডটা যদি অ্যাপ্লাই করো, সেই ক্ষেত্রে তার উপরে একটা টুইস্টিং মোমেন্ট টর্ক চলে আসবে, এবং যার ফলে তার ডিফরমেশন ঘটবে অ্যাবাউট দ্য অ্যাক্সিস, টর্শনাল ডিফরমেশন ঘটবে আর কি, অ্যাঙ্গেল অফ টুইস্ট ডেভেলপ করবে। সেটা প্রিভেন্ট করার জন্য এটাকে তার তার ইন্টেন্ডেড লোকেশন থেকে একটা সার্টেন ডিস্টেন্স দূরে অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে। তাহলে সেই সার্টেন ডিস্টেন্স দূরত্বটা যদি ই হয়, তাহলে এটা হলো শিয়ার সেন্টারের দূরত্ব, ঠিক আছে। এখন দূরত্ব তুমি যেভাবে খুশি মেজার করো, তোমার যদি শখ হয় এখান থেকে মেজার করা, তুমি বললা যে ওকে এই পয়েন্ট থেকে শিয়ার সেন্টারের দূরত্ব এইটা, ঠিক আছে। অথবা তোমার যদি মনে হয় যে তুমি সেন্টারটা বাইর করে ফেললা, তাহলে তুমি হয়তো বলতে পারো যে শিয়ার সেন্টারের দূরত্ব হইলো এইটা। বাট অ্যাগেইন ইট ইজ কাস্টমারি যে তুমি আসলে এই যে ভার্টিক্যাল যে মেম্বারটা আছে, সেটা সেন্টার লাইন থেকে দেখানো আর কি দূরত্বটা। সো নর্মালি আমরা এইভাবে দেখাই আর কি, যে এই হইলো শিয়ার সেন্টারের দূরত্ব। তাহলে শিয়ার সেন্টারে আমরা লোকেট করতেছি কিভাবে? শিয়ার সেন্টারে আমরা লোকেট করতেছি, তুমি যদি 3D তে এই জিনিসটা চিন্তা করতা, এই হলো তোমার টপ ফ্লেঞ্জ, এই হলো তোমার মনে করো ওয়েব,
এই হলো বটম ফ্ল্যাঞ্জ, ঠিক আছে? এই হলো আমার সেকশনটা দেখতে। এর মধ্যে আমার তো এখন একটা অ্যাক্সিস অফ সিমেট্রি আছে, সো এটা হলো মনে করো আমার সেই অ্যাক্সিস অফ সিমেট্রি প্লেনটা, ঠিক আছে? এটা আর কি, ঠিক আছে? এটা হলো সেটা। এইটারে যদি আমরা বাড়া দিই, প্লেন তো যে কোনো দিকে আমি চিন্তা করতে পারি। এটা হলো এই প্লেনটা আর কি। এখন লোডিং লাইন তাইলে এইটা যদি হয়ে থাকে, লোডিং লাইন যদি এটা হয়ে থাকে, যে ডিস্টেন্স দূরে আমার অ্যাপ্লাই করতে হবে, তাহলে এইটারও একটা সারফেস আমি চিন্তা করতে পারি, তাই না? তাহলে এরকম একটা সারফেসও আমি ইমাজিন করতে পারি। তাহলে এই দুইটা সারফেস যেখানে ইন্টারসেক্ট করলো, সেই লাইনটাই আমার আসলে শিয়ার সেন্টারের লাইনটা, এবং যে কোনো ক্রস সেকশনের উপরে আমি এই দুইটা এই পয়েন্টটাকে, এই সারফেস এবং এই সারফেসের ইন্টারসেকশন পয়েন্টটাকে দেখতে পাই, ঠিক আছে? তাহলে এই পয়েন্টটাকেই আমরা বলবো শিয়ার সেন্টার, ঠিক আছে? তাহলে এটা যদি লাইন লোড হয়ে থাকে এইদিকে, তাইলে এই একটা এইরকম একটা সারফেস পাওয়া যাবে খাড়া, ঠিক আছে? সেটা পিছনে হবে আর কি, সামনে হবে না। এখানে যেরকম সামনে দেখানো আছে এরকম না। তাহলে এই সারফেস এবং হরাইজন্টাল সারফেস, যেটা অ্যাক্সিস অফ সিমেট্রি সারফেস, এই দুইটা যেই লাইনে ক্রস করে, সেই লাইনটাই হচ্ছে শিয়ার সেন্টার, এবং ক্রস সেকশনের উপরে এটা একটা সিঙ্গেল পয়েন্ট এরকম, সেই পয়েন্টটাই হলো এই ক্রস সেকশনের শিয়ার সেন্টার। শিয়ার সেন্টার তখনই আমরা খুঁজে পাবো যখন আমার সেকশন এর অ্যাক্সিস অফ সিমেট্রি একটা হবে। একটু আগে আমি একটা আঁকছিলাম, বোধহয় যে 3টা বা 4টা পিস বের করা ছিল এরকম, সেগুলা হইতে পারে, বা এরকম সিম্পল একটা চ্যানেল হইলেও হইতে পারে। এখন কথা হলো যে তাহলে তুমি হয়তো বলতে পারো যে এই লোড অ্যাপ্লাই করবো কিভাবে? এই লোড অ্যাপ্লাই করার জন্য দেখো এই, ঠিক আছে, যেটার উপরে আমি লোডটা অ্যাপ্লাই করতে চাই, আসলে একটা সার্টেন অ্যাটাচমেন্ট দিয়ে ওই ডিস্টেন্স দূরে লোডটা যাতে আসে। লোডটা তো আর নিজের থেকে আসবে না, আমাকে এমন ভাবে মেম্বার গুলাকে সেট আপ করে বসাইতে হবে আমার স্ট্রাকচারের মধ্যে, যাতে উপর থেকে যেখানে লোডটা আসে, লোডিং পয়েন্ট যেটা, সেই পয়েন্টটা হতে এই প্লেটটা আছে, এবং এই প্লেটটার থেকে এটার ওয়েবের সেন্টারের ডিস্টেন্স সেই পরিমাণ আছে। সো এটা আমার ফ্যাব্রিকেশন ড্রয়িং এর মধ্যে সেটা অ্যাডজাস্ট করতে হবে। তো এই ধরনের সেকশনে যেরকম শিয়ার সেন্টার খুঁজে পাবো, এটা যদি তোমার পববের বইতে দেখবা যে কতগুলো অঙ্কের নাম্বার দেওয়া আছে, সেখানে সেখানে অনেক ধরনের সেকশন আছে। সেগুলো তো আমরা যেখানে দেখবো যে একটা অ্যাক্সিস অফ সিমেট্রি কেবলমাত্র, সেখানেই আমরা শিয়ার সেন্টার খুঁজে পাবো আর কি। সো আজকে যদিও আমরা এই যে ফ্ল্যাঞ্জের ফোর্স গুলা F1 F2 বের করি নাই, F1 বের করি নাই, আমরা আগামী ক্লাসটা তো আর এই সপ্তাহে নেই, এনিওয়ে আগামী সপ্তাহে আর কি, যেদিন আমাদের ক্লাস হবে, আমাকে একটু নক করবা যে এই F1 F2 ভ্যালু গুলা বের করা, যেন আমরা দেখে এরপরে নেক্সট জায়গায় যাই। ওকে, 51 বেজে গেছে, আমি আজকে ক্লাস শেষ করে দিচ্ছি তাহলে।